চিরজনমের বেদনা, ওহে চিরজীবনের সাধনা, তোমার আগুন উঠুক হে জ্বলে, কৃপা করিও না দুর্বল বলে। যত তাপ পাই সহিবারে চাই, পুড়ে হোক ছাই বাসনা। অমোঘ যে ডাক সেই ডাক দাও, আর দেরি কেন মিছে। যা আছে বাঁধন বক্ষ জড়ায়ে, ছিঁড়ে পড়ে যাক পিছে। গরজি গরজি শঙ্খ তোমার, বাজিয়া বাজিয়া উঠুক এবার। গর্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া, জাগুক তীব্র চেতনা। জেগে উঠুন আপনারা 92.7 বিগ এফএম শরণাগতের সঙ্গে সঙ্গে। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে সোমবার 17 শ্রাবণ 1428, ইংরেজির 2 আগস্ট 2021, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ নবমী, নক্ষত্র কৃত্তিকা। সূর্যোদয়ের সময় ভোর 5:12 হয়ে 8 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:13 হয়ে 38 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবারিগণ। রাত্রি 10:43 গতে নরগণ। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 খ্রিস্টাব্দে। সেই সূত্রেই আজকের দিনটিকে পশ্চিমবঙ্গে বিজ্ঞান দিবস হিসেবে উদযাপন করা হয়। 1841 খ্রিস্টাব্দে আজকের তারিখেই জন্মগ্রহণ করেন ধর্মগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার রাত 9:30টার সময়, মনে আছে তো, আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসুর কথাবার্তা এই ফেসবুকের পাতায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান শোনার পালা। গানের পর বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। এলাম গানের পর। আপনাদের সৌমিত্র বসু শরণাগত শুনছেন আপনারা 92.7 বিগ এফএম এ। প্রথমে আজকের অনুষ্ঠানে কি আছে সেটা বলি। পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কচের গল্প বলছে আপনাদের। কচ আর দেবযানী, কচ আর শুক্রাচার্য। আমরা কচ ও দেবযানীর কথা রবীন্দ্রনাথের কবিতায় বলুন, নাটকে বলুন, কাব্যনাট্য, তাতে পড়েছি। সেটা আমাদের সকলেরই জানা, কিন্তু কচের পুরো গল্পটা আমাদের জানা নেই। সেই পুরো গল্পটা শোনাচ্ছি আপনাদের। আপনাদের মধ্যেই কেউ কেউ জানিয়েছেন যে এই গল্পটা আপনাদের চমৎকার লাগছে। সত্যি সত্যি খুব চমৎকার গল্প, খুবই চমৎকার গল্প। তারপরে আমরা চলে যাব প্রণবী তোমারে, নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ অসাধারণ কিছু অভিজ্ঞতার কথা বলেছেন নিবেদিতাকে। সেই সমস্ত অভিজ্ঞতার কথা নিবেদিতা লিখে রেখে গেছেন এবং সেই লেখা থেকে সংগ্রহ করে আমি আপনাদের শোনাচ্ছি। তারপরে হেমহাজীবন। হেমহাজীবনে এর আগের দিন যার কথা বলেছিলাম, নাম বলিনি, সেই বিখ্যাত লেখক, ভারতীয় সাহিত্যের একজন প্রধান লেখক, তার নাম শোনাবো আপনাদের এবং তারপরে বলবো নতুন একজনের কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন আছি কন্যাকুমারী। তাহলে এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে যা কথা বলবার। এইবারে চলে আসি আবার প্রথম দিকে, অর্থাৎ পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। জীবনের সহজ পাঠ শরণাগত নিয়ে আমি সৌমিত্র বসু আছি আপনাদের সঙ্গে 92.7 বিগ এফএম এ। পুরাণ চিরন্তন। বারবার কচকে মেরে ফেলছে অসুরেরা, তাকে কুচি কুচি করে কেটে ফেলে দিচ্ছে নানা জায়গায়। তো হাল ছেড়ে দিয়ে শুক্রাচার্য দেবযানীকে বললেন যে
এই আর পারছি না, আমি ধরে নাও কচ মরে গেছে, আমি কতবার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আনবো। তাতে দেবযানী পরিষ্কার বললেন, বেশ, কচ যদি না বেঁচে থাকে তাহলে এই পৃথিবীতে আমারও আর বেঁচে থাকবার কোনো দরকার নেই। এই কথা শুনেও নিজের মতে স্থির থাকবেন এমন পাষান্ত গুরু শুক্রাচার্য নন। বিশেষ করে তিনি খুব ভালো করে জানেন কথাটা বলেছে তার মেয়ে দেবযানী, এবং সে খুব জেদি মেয়ে, নিতান্ত কথার কথা সে বলছে না। ফলে শুক্রাচার্য আবার সঞ্জীবনী মন্ত্র পড়লেন। কিন্তু এবার একটা আশ্চর্য কাণ্ড ঘটল। আপনাদের তো খেয়াল আছে যে মদের সঙ্গে মিশিয়ে কচের দেহকে খণ্ড খণ্ড করে শুক্রাচার্যের মদের সঙ্গে মিশিয়ে দিয়েছিল অসুরেরা। ফলে শুক্রাচার্যর পেটের মধ্যে চলে গেছে কচ। তো শুক্রাচার্যর পেটের ভেতর থেকে ভয়ার্ত গলায় কচ বলছে, আপনি আমার উপর ক্রুদ্ধ হবেন না গুরুদেব, আপনি আমার পিতার মতো, পিতা যেমন করে পুত্রকে ভালোবাসেন তেমনি করে আপনি আমাকে সমাদর করুন। মানে কচ সব শুনেছেন পেটের ভেতর থেকে। শুক্রাচার্য যে বলছেন যে না, ও মরে গেছে যখন বারবার আমি বাঁচাতে পারবো না। তো শুক্রাচার্য একেবারে অদ্ভুত অবাক হয়ে গেলেন। মানে এ তো কচের গলা, না কোনো সন্দেহ নেই। শুক্রাচার্য বললেন, কি কচ, তুমি আমার পেটের মধ্যে এলে কি করে? কিভাবে যে প্রবেশ করেছে তা বলল কচ। এইবারে কিন্তু শুক্রাচার্য ভয়ঙ্কর রেগে গেলেন অসুরদের উপর। রাগটা আগে থেকেই তৈরি হচ্ছিল, কারণটা বুঝতে পেরে সে একেবারে দাবানলের রূপ নিল। এত বড় স্পর্ধা অসুরদের কি করে হয়? আমার শিষ্য, আমার প্রিয় শিষ্য, সে আমার আশ্রয়ে আছে, তাকে বারবার হত্যা করার সাহস কি করে পায় অসুরেরা? তিনি কচকে বললেন, আমার পেটের মধ্যে ঢুকবার এই যদি কারণ হয় তবে বেশ, এই দুর্বিনীত অসুরদের কিভাবে শাস্তি দিতে হয় তা আমি দেখব। কিন্তু দেবযানী, এইবার তোমাকে একটা কথা বলি, এই যে কচ আমার উদরের মধ্যে ঢুকে বসে আছে, একে যদি বার করতে হয় তাহলে আমাকে বিদারণ করে, আমাকে ফাটিয়ে ফেলে, মানে আমাকে হত্যা করে তা বার করতে হবে। সেক্ষেত্রে তোমাকে ঠিক করতে হবে তুমি কাকে চাও, কচকে না তোমার বাবাকে। আচ্ছা বলুন তো, এর কি কোনো উত্তর হয় মেয়ের কাছে? বাবা না স্বামী? দেবযানীর কাছে তো দুজনেই প্রিয়। মা মারা যাওয়ার পরে এই বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর কচ যে তার কাছে কতখানি সে তো সে খুব ভালো করে স্পষ্ট করে বুঝতে পারছে। কান্না ছাড়া তার আর কি উত্তর থাকতে পারে? দেবযানী কাঁদছে, আর সেই দিকে তাকিয়ে শুক্রাচার্যের একটা কথা মনে হলো, একটাই উপায় আছে। তিনি কচকে বললেন, শোনো কচ, আমরা দুজনেই বাঁচতে পারি, একটাই উপায় আছে। আমি তোমাকে এই উদরে থাকা অবস্থাতেই সঞ্জীবনী বিদ্যা শিখিয়ে দিচ্ছি। তারপরে তুমি আমাকে বিদীর্ণ করে উদর থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসে সঞ্জীবনী মন্ত্র পড়ে তুমি আমাকে বাঁচিয়ে দিও। কি দারুণ জায়গায় এসে পৌঁছেছি না পুরাণ চিরন্তনে? পরের দিন এরপরে কি হলো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এরপর প্রণবী তোমারে, স্বামী বিবেকানন্দ আর ভগিনী নিবেদিতা। আমি আপনাদের সৌমিত্র বসু। গুরুর মুখ থেকে কত কি অভিজ্ঞতার কথা শুনছেন তার শিষ্যা, আর তার সূত্র ধরে সেই সমস্ত কথা শুনছি আমরাও। নিবেদিতা স্বামীজির কাছ থেকে এমন সব অভিজ্ঞতার কথা শুনেছেন যা আমরা সম্ভবত কল্পনাও করতে পারি না। ধরুন, আমরা তো জানি যে ঋষিকেশের পর্বতে অরণ্যে সাধুরা তপস্যা করতে বসেন, জানি তো। কিন্তু এটা কি জানি স্বয়ং স্বামীজি নিজের চোখে তাদের দেখেছেন? কি হয় সেখানে, কি হয় তার গল্প করছেন তিনি নিবেদিতার কাছে। ওখানকার সন্ন্যাসীরা সব নিজেরাই ছোট ছোট কুটির বেঁধে নেন, একা একা থাকেন, সাধন ভজন করেন। সন্ধে হলে সাধুরা ধুনি জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে বসেন। তারপরে শুরু হয় উপনিষদের তত্ত্ব নিয়ে আলোচনা।
বলবো। এই নিয়ে আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমারে এই পর্যায়ে যে ধ্বনি জ্বালিয়ে চারপাশে গোল হয়ে বসে সাধুরা উপনিষদের তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করলেন। কি নিয়ে আলোচনা হয় তাদের? স্বামীজি বলছেন উপনিষদ নিয়ে। কেন উপনিষদ? কেন? তার একটা কারণ আছে। দেখুন, একজন সাধক যখন সন্ন্যাসী হন তার আগেই তো তিনি জেনে যান সত্য কি। তাই বৌদ্ধিক স্তরে তার মনে আর কোনো দ্বন্দ্ব থাকে না। জীবনের যে চরম জিজ্ঞাসা, সেই সব প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন। এখন তার মনে আর কোনো সংশয় নেই। তিনি শুধু মুখোমুখি হতে চান উপনিষদের তত্ত্বের। কিন্তু একটু আলোচনা এগোতে না এগোতেই তাদের কথা বন্ধ হয়ে যায়। জ্বলন্ত ধুনির সামনে চুপ করে বসে থাকেন তারা, উপলব্ধির জগতে চলে যান। মাথার উপরে পাহাড়ের সীমান্ত পার হয়ে অন্ধকার রাতের আকাশ, আকাশ ভরা তারার মধ্যে সেই অনন্তের ছবি। কিছুক্ষণ ওইভাবে বসে থেকে অনন্তের স্বাদ নিয়ে তারা ফিরে চলে যান নিজের নিজের কুটিরে। এই দৃশ্য দেখেছেন স্বামীজি। এই সমস্ত ঋষিদের সাহচর্য করার ভাগ্য হয়েছে তাঁর। তারপরে তিনি নেমে এসেছেন নিচে লোকালয়ে, মানুষের জন্য তার প্রাণ কেঁদেছে বলে। স্বামীজি হিন্দু ধর্ম নিয়ে যে সমস্ত কথা বলেছেন আমি জানি না প্রথাগত অর্থে ধর্মের মানুষ যারা, তারা সেই সমস্ত কথা পছন্দ করবেন কিনা। যেমন ধরুন, স্বামীজি বলছেন যে হিন্দু ধর্মের সবচেয়ে বড় দোষ সর্বক্ষণ ত্যাগের কথা বলা। ত্যাগ ছাড়া কোনোভাবে মুক্তির আশা নেই, এই হলো এ ধর্মের মুখ্য কথা। এর ফলে যে সমস্যাটা হয়, আমাদের মতো যারা গৃহী মানুষ, তাদের তো মনে হয় যে না, আমরা তো কোনোদিনই ধার্মিক বলতে যা বোঝায় তা হতে পারবো না, কারণ আমরা তো সংসার ত্যাগ করিনি। আমাদের পক্ষে সম্ভব নয় বলেই করিনি, আমাদের মন সেই ত্যাগে সায় দেয় না বলেও করিনি, কিন্তু আমরা করিনি তো সংসার ত্যাগ। এই ভাবনাটা ভুল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলতেন, আরে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে তো এই সৃষ্টির ধারা বন্ধ হয়ে যাবে। কিন্তু না, আমরা সবাই কিন্তু কিছু না কিছু ত্যাগ করেই চলেছি, বাধ্য হয়ে নয়, স্বেচ্ছায় ভালো লাগবার জন্য, নিজের আনন্দের জন্য আমরা ত্যাগ করতে করতেই যাই। একটা পথ বেছে নেবার জন্য অন্য পথের সবকিছু ত্যাগ করি। তা সেই আনন্দকে একেবারে মূল্যহীন করে দেওয়ার তো কোনো অর্থ হয় না। একটা কথা বলি, স্বামীজি তো সব ধর্মের কথা জানতেন, সব ধর্মের তত্ত্ব নিয়ে পড়েছেন, অনুভব করেছেন। তাই নিয়ে তো বহুবার আলোচনা হয়েছে এখানে, আপনারা জানেন সব। তিনি গ্রন্থ সাহেব থেকে গুরু নানকের একটা গল্প শুনিয়েছিলেন। মক্কায় গিয়ে গুরু নানক একবার কাবা মসজিদের দিকে পা করে শুয়েছিলেন। তো তাই দেখে তো সেখানে যারা আছে তারা ভয়ঙ্কর চটে গেছে, মারধর করবে, মেরেই ফেলবে হয়তো, এইরকম একটা অবস্থা। ঘুম থেকে তুলেছে তাকে, তুলে বলেছে যে কি ব্যাপার, তুমি কোন দিকে পা করে রয়েছো? তুমি কাবা মসজিদের দিকে পা করে শুয়ে আছো? তখন নানক শান্ত গলায় বললেন, বাবু হে, তাহলে আমাকে একবার বলে দাও কোন দিকে আল্লাহ নেই, আমি না হয় সেই দিকেই পা করে ঘুমোবো। শেষ করলাম প্রণবী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হে মহাজীবন প্রথম পর্ব 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। মহাজীবনের কথা শুনতে শুনতে আমাদের জীবনের সুরও পাল্টে যাক। দেখুন, শিল্পী হতে গেলে তো জীবনকে দেখতেই হবে, আর অভাবের মধ্যে পড়ে, অনির্দিষ্ট জীবনের মধ্যে পড়ে যেভাবে জীবনকে দেখা যায়, তেমনটি কি আর নিশ্চিন্তে নিরুপদ্রবে থেকে দেখা সম্ভব? অসহ্য কষ্ট সহ্য করে বড় হয়ে উঠেছেন,
ধরুন নিজের ভালোবাসার সম্বল বইখানি বিক্রি করার কথা ভাবতে হয়েছে দুটি খেতে পাওয়ার জন্য। এই কষ্টই তাকে হাতে ধরে লিখিয়ে নিয়েছে অসাধারণ সব উপন্যাস, গল্প। তাকে করে তুলেছে শুধু হিন্দি নয়, ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ। তার জন্ম হয়েছিল এর আগে গত শনিবারের তারিখে, অর্থাৎ 31শে জুলাই 1880। তিনি প্রয়াত হন 8ই অক্টোবর 1936। বললাম গতদিনের যিনি মহাজীবন তার নাম, এরপর নতুন একজন মহাজীবনের কথা। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হে মহাজীবন দ্বিতীয় পর্ব, অর্থাৎ নতুন একজনের কথা বলবো আপনাদের এই 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। এর আগের দিন বলেছিলাম একজন সাহিত্যিকের কথা, মুন্সি প্রেমচাঁদ। তার সূত্র ধরে আমার বলতে ইচ্ছে করছে যে আমরা একটু শিল্প, সাহিত্য, ধর্ম এইসব নিয়ে বেশি মাথা ঘামাই না। না, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই দিকে মন দিতে গিয়ে কখন যেন জীবনের বা মহাজীবনের অন্য দিকটা, ধরুন বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, এই যে দিকগুলো আছে সেসব দিকে তেমন করে তাকাবার সময় হয় না। না, এমন একটা অপবাদ তো আছে যে বাঙালি ব্যবসা বিমুখ। আছে তো, আমাদের ছোটবেলায় দেখেছি ব্যবসায়ীদের কালচার নেই, এই ধরনের কথা বলে লোকে খুব তৃপ্তি পেত। এখন বুঝি সেটা পুরোটাই ভুলভাল ধারণার থেকে এসেছে। আজকে যার কথা বলবো তার ছবি দেখলে তাকে এলেবেলে লোক ছাড়া কিছু মনেই হবে না। এক মাথা এলোমেলো কাঁচা পাকা চুল, সাদা দাড়ি, ভ্রুর চুল পর্যন্ত সাদা। চোখ দুটোর আশ্চর্য উজ্জ্বলতা বাদ দিলে কোথাও মনে হবে না তার ভেতরে কোনো শক্তি কাজ করেছে। জন্ম হয়েছিল বাড়ুলি গ্রামে। সে গ্রাম আগে ছিল যশোরে, পরে চলে যায় খুলনা জেলায়। কলকাতার অ্যালবার্ট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে মেট্রোপলিটন আর প্রেসিডেন্সি কলেজে পড়েন। বিএ পরীক্ষার আগে গিলক্রাইস্ট বৃত্তি নিয়ে চলে গেলেন বিলেতে। সেখানে বিএসসি পাশ করলেন। তারপর এডিনবারা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলেন। দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রির অধ্যাপক, প্রথমে সহকারী অধ্যাপক, পরে একেবারে প্রধান অধ্যাপক। অবসর নিলেন 1916 খ্রিস্টাব্দে। রিটায়ার্ড বাট নট টায়ার্ড। বিজ্ঞান কলেজে পালিত অধ্যাপক হিসেবে যোগ দেন। কিন্তু না, শুধু পড়াশোনা করলেই তো আর দেশকে স্বনির্ভর করে তোলা যাবে না, দরকার উদ্যোগ নেওয়া। ল্যাবরেটরিতে আর ক্লাসরুমে যা কিছু শিখেছে ছাত্রেরা, তার হাতে কলমে ব্যবহার দরকার, প্রয়োগ দরকার। তৈরি হলো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, যাকে আমরা এক কথায় বলি বেঙ্গল কেমিক্যাল। ওষুধ তৈরি হবে, বাজারে বিক্রি হবে, তার থেকে লাভ হবে, দেশের মানুষের হাতে টাকা আসবে, বাঙালি স্বাধীন ব্যবসা করতে শিখবে। কিন্তু শুধু বিজ্ঞান নয়, ইতিহাসে তার ছিল প্রগাঢ় আগ্রহ। বাংলা সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল। সেই সূত্রেই তার মনে হলো বাংলা ভাষায় কেন বিজ্ঞানের চর্চা করা যাবে না। একজন ভালো বিজ্ঞানীকে ইংরেজিতে তুখোড় হতেই হবে, এর কি মানে আছে? বাংলায় প্রচুর বৈজ্ঞানিক লেখা লিখেছেন। দেশকে ভালোবাসতেন তো, স্বদেশীদের ব্যাপারে তার খুব দরদ ছিল। দেশকে সত্যিকারের ভালোবাসতেন বলেই তো স্বদেশী শিল্পের উদ্যোগ নিতে চেয়েছিলেন। আমি খুব ভালো করে জানি না এই অসাধারণ পণ্ডিত এবং সহজ মানুষটিকে আমরা খুব মনে রেখেছি কিনা। পরের দিন বলবো তার নাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর আপনাদের জন্য সময়, আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্রের ঝাঁপি খুলে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। কতুলপুর থেকে আমি অমিয় ব্যানার্জি লিখতে বসে আপনাকে আমার বাবা ও আমার ঘনিষ্ঠতার বিবরণ দিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের করুণ কাহিনী বর্ণনা করলাম। সালটা 1974।
আমি খাতড়া কংসাবতী অফিস থেকে বাড়িতে এসে দেখি বাবার খুবই বাড়াবাড়ি। দাদা ডাক্তার ডেকে নিয়ে এলেন, ডাক্তার জবাব দিয়ে গেলেন। আমরা 9 ভাই বোন মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লাম। মা ঠাকুর ঘরে হত্যে দিল। রাত 10:30টায় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। পাড়াপড়শি সকলের সহযোগিতায় বাবার সৎকার হল। সেই রাতটা আমার এই 72 বছর বয়সেও স্পষ্ট। পাড়াতে কেউ মারা গেলে বাবার মারা যাবার রাতটা মনে পড়ে যায়। খুব ছোট চিঠি, কিন্তু সেই দিনটার কথা, সেই কয়েকটা ঘন্টার কথা হয়তো এত তীব্রভাবে চলে এসেছে এই চিঠিতে, যে তীব্রতা 72 বছর বয়সেও ম্লান হয়ে যায়নি। পরের চিঠি। আধো ঘুমে শোনার একটা অভিজ্ঞতা শেয়ার করছি আপনার ও বন্ধুদের সাথে। কিছুদিন আগেই আপনি রামপাড়া কালীবাড়ি সম্পর্কে বলেছিলেন। আমি আপনার অনুষ্ঠান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমার খুব শুধু এইটুকু মনে ছিল যে হুগলিতেই কালীবাড়ি। তাই শুনে আমার কর্তাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সোজা হুগলি স্টেশনে পৌঁছে রামপাড়া জায়গা জিজ্ঞেস করতে অনেকেই বললেন জানি না। আবার কেউ কেউ বললেন ডান দিকে যান, বাম দিকে যান। এদিকে আমি নেট খুলে দেখি এটা হুগলি জেলাতে। তখন বুঝতে পারলাম ভুল চলে এসেছি। আমি আমার কর্তাকে বললাম ফিরে চলো। ও তখন বলল এসেছি যখন একবার শেষ চেষ্টা করেই দেখি। হঠাৎ এক দোকানে আমার ড্রাইভার জিজ্ঞাসা করলো যে রামপাড়া সিদ্ধেশ্বরী মন্দির কোথায়। তখন এই ভদ্রলোক বললেন যে আপনারা ভুল এসেছেন, শিয়াখালা দিয়ে যান। তারপরে আমরা খুব ভয়েই গেলাম এবং সফল হলাম। তখন খুব আনন্দ হয়েছিল। বেশ ভালো লাগলো দাদা। আমরা আপনার কথা মতো অনেক জায়গায় ঘুরেছি, শুধু আধা ঘুমের মধ্যে শোনার জন্য এই বিভ্রান্তি। ভালো থাকবেন, আরো ঘুরতে যাওয়ার কথা জানাবেন। ধন্যবাদ। মান্তা চৌধুরী, হাওড়া বালিবাজার। আমার কাছে এটা নানান কারণে খুব চমৎকার চিঠি। তার মধ্যে একটা হচ্ছে যে আমার অনুষ্ঠান শুনে আপনারা এরকম প্রেরণা পাচ্ছেন নানান জায়গায় ঘুরে বেড়াবার, নানান মন্দির ধর্মস্থান দেখে বেড়াবার। এইটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে আর কি। খুবই নিজেকে সফল বলে মনে হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কিরকম একটা অ্যাডভেঞ্চার হলো বলুন, আমার জন্যই তো হলো। হ্যাঁ, আচ্ছা, আজকের মধ্যে চিঠিপত্র শেষ করি, এরপর বাইরে দূরে। কন্যাকুমারীতে আমরা বিবেকানন্দ রকে এসেছি, দেখেছি। তারপরে তিরুভাল্লুভারের মূর্তির কথা বলছিলাম আপনাদের। অন্য আরেকটা শিলাখণ্ড, বিবেকানন্দ রক নয়, তার খুব কাছেই অন্য আরেকটা শিলাখণ্ড। তার উপর একটা বাড়ি তৈরি করা হয়েছে, তার উপরে দাঁড়িয়ে আছে মূর্তিটি, বিশাল মূর্তি। না, তামিলনাড়ুর মানুষ তাদের প্রিয় কবি দার্শনিককে এমন করে সম্মান তো জানাতেই পারেন। মূর্তিটিও হয়েছে খুব সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বাঙালিদের মনটা একটু খুঁতখুঁত করে আর কি। মানে সমুদ্রের মধ্যে শিলাখণ্ড, সেখানে একজন মানুষের স্মারক থাকলেই যেন ভালো হতো। দেখে ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বরং চলুন মূর্তিটি কাছ থেকে দেখে আসি। ওই আগেই বলছিলাম এটা বিবেকানন্দ রকে নয়, এখান থেকে একটু দূরে, একটু সমুদ্র পার হয়ে যাওয়ার জন্য লঞ্চ আছে, তবে সবসময় সে লঞ্চ পাওয়া যাবেই এমনটা নয়। আমাদের ভাগ্যক্রমে পেয়ে গেলাম, কাছ থেকে দেখলাম মূর্তিটি। চমৎকার, খুব সুন্দর। গান শুনি, তারপর ফিরে আসছি আবার কন্যাকুমারী 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মনের কথা। আর কি দেখবার আছে এই কন্যাকুমারীতে? না, দেবীর কাছে তো যাব, কিন্তু বিবেকানন্দকে দেখলাম, তামিল কবিকে দেখলাম, এবারে গান্ধীজির স্মৃতিতে যে সৌধটি করা হয়েছে সেটা দেখতে যাই। আচ্ছা, একটা কথা ভাবুন, তার মানে এই দেশের মাটি যেখানে শেষ হচ্ছে, সেখানে দেশের 3 প্রান্তের 3 জন সাধকের নামে স্মারক তৈরি করে রাখা হয়েছে। এটা খেয়াল করে দেখেছেন? ভাবলে কেমন এটা মনে হয় না? একজন পূর্ব ভারতের স্বামীজি, আরেকজন পশ্চিম ভারতের গুজরাটের মহাত্মা গান্ধী,
আর তৃতীয় জন এই তামিলনাড়ুর। মহাত্মা গান্ধী কন্যাকুমারীতে দুবার এসেছিলেন, একবার 1925 খ্রিস্টাব্দে আর অন্যবার তার প্রায় 12 বছর পরে 1937 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে তিনি নিহত হন। তার চিতাভস্ম 12টি পাত্রে করে দেশের 12টি জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। তার মধ্যে একটি পাত্র আনা হয়েছিল এই কন্যাকুমারীতে। সমুদ্রের জলে বিসর্জন দেবার আগে সেই ভস্মাধার রাখা হয়েছিল যেখানে, সেখানেই গড়ে তোলা হয়েছে মহাত্মা গান্ধীর এই স্মৃতিসৌধ। এর নাম গান্ধী মণ্ডপম। তৈরি শেষ হয় 1956 খ্রিস্টাব্দে। বিবেকানন্দ রকের স্থাপত্যে যেমন রামকৃষ্ণ মিশনের নিজস্ব ভাবধারার একটা স্পষ্ট ছাপ আছে, এখানেও তেমনি গান্ধী মণ্ডপম হল আধুনিক স্থাপত্য শিল্পের একেবারে অসাধারণ একটি নিদর্শন। আর মুখে বলে এর বিস্তারিত বিবরণ কি করে দেব বলুন? আমি শুধু একটা কথা বলি, এর ছাদটা এমন ভাবে তৈরি যাতে প্রত্যেক বছর গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর তারিখে একটি সূর্যের রশ্মি এসে পড়ে যেখানে গান্ধীজির চিতাভস্ম রাখা ছিল সেইখানে। আশ্চর্য না? এসে দাঁড়ালাম গান্ধী মণ্ডপমের সামনে। সাদা রঙের মন্দির, পবিত্রতার রং তো সাদা, চকোলেট রঙের তোরণ, মূল মন্দির ঘেঁষে দুপাশে দুটি মন্দির। মূল মন্দিরের ওপর একটি চরকার ছবি আঁকা, ভেতরে বিরাট বড় একটা হলঘর, দেওয়াল ভরা ছবিতে, রেলিং দিয়ে সে সমস্ত ছবিকে দূরে রাখা হয়েছে। দূর থেকে দেখুন, মাঝখানে একটি বেদি, জানানো হচ্ছে এইখানেই গান্ধীজির চিতাভস্ম রাখা হয়েছিল। ভারী পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গাটা। আমরা সবসময় হয়তো মনে রাখি না, যে কোনো পুণ্যস্থান একটা সম্মান দাবি করে, সেই সম্মানটা প্রকাশ পায় নীরবতার মধ্যে দিয়ে। এটা বললাম কেননা অনেকে তো আছেন যারা এই সমস্ত জায়গাতেও এসে হো হো করে হাসিতে ফেটে পড়েন, কথা বলেন, চিৎকার করেন। সবই নয় বলি তাদের জন্য বিবেকানন্দ রক বা গান্ধী মণ্ডপম নয়। এরপরে ভিউ টাওয়ার, সমুদ্রের মধ্যে অল্প একটি এগিয়ে আসে মিনার, তার চূড়ায় দাঁড়িয়ে সমুদ্রকে ভালো করে দেখুন, প্রকৃতিকে ভালো করে দেখুন। আরো 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 দেখবার জায়গা রয়েছে কন্যাকুমারীতে, কিন্তু সেসব আজকে আর নয়। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এইবার সৌমিত্র বসু আসর গুটিয়ে নিচ্ছে। আমাদের ফেসবুকে যে নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আর আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98